ফিরে এলাম বিরতির পর চারটার খবরে। আজকে আমাদের নজরটা থাকছে বাংলাদেশের দিকে। শুধুমাত্র বাংলাদেশে নজর রাখলে হবে না তা নয়, আমাদের নজর রাখতে হবে সীমান্তের দিকেও। কেননা এই যে বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে তার ফলে বাণিজ্যের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে যেমন একটা প্রভাব পড়েছে, ঠিক তেমনই দুই দেশের মধ্যে যে যাতায়াতের ব্যবস্থা সেটাতেও একটা তো প্রভাব পড়েছে। একদমই। আর এটা নিয়ে একটু জানবার চেষ্টা করি। পেট্রাপোল সীমান্ত থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। একবারে পিঙ্কির সঙ্গে কথা বলবার চেষ্টা করি। পিঙ্কি, একটার পর একটা ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে এই পেট্রাপোল সীমান্ত। বাংলাদেশ থেকে বহু মানুষজনেরও যাতায়াত হয় এই সীমান্ত দিয়ে। পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে? পিঙ্কি, এই মুহূর্তের পরিস্থিতি, পেট্রাপোল সীমান্তের পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে? একেবারেই দেখো পেট্রাপোল সীমান্ত, অর্থাৎ যেটা বলা যেতে পারে দুদেশের সীমান্ত, সেই সীমান্ত থেকে প্রচুর মানুষ যারা বাংলাদেশ থেকে আসছেন এবং বাংলাদেশ থেকে ফিরছেন। কেউ ভারতে আসছেন যারা আটকে ছিলেন বাংলাদেশে, আবার কেউ বা বাড়ি যাওয়ার জন্য উদ্বিগ্ন, বাড়ি কেউ কেউ ফিরে যাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে আসছিলেন? আমরা কলকাতা থেকে আসছি। দেখতে পাচ্ছ যে এই যে বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত আছে, যেখান থেকে পেট্রাপোল বন্দর বলা যেতে পারে, সেখান থেকে যারা বাংলাদেশি নাগরিকরা আছেন তারা কেউ এসেছিলেন বেড়াতে, কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে, এবং তারা কিন্তু ভিসার মেয়াদ, অনেকেই আছেন যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কিংবা সময়ের আগেই ফিরে যাচ্ছেন। তার কারণ তারা উদ্বিগ্ন, এবং বহু যারাই আসছেন তারাই বলছেন বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ সেভাবে করে উঠতে পারছেন না। তার কারণ ইন্টারনেট কানেকশন প্রায় নেই বললেই চলে। ইন্টারন্যাশনাল রিচার্জ করিয়ে তারা কিন্তু কথাবার্তা বলছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ একের পর এক মানুষজন আসছেন যারা কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরতে চাইছেন। কেউ বা ভারতীয় স্টুডেন্টরাও কিন্তু ফিরছে তাদের বাড়িতে। কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা। আপনারা কতদিন ছিলেন? আমরা পরশুদিন গেছি, আজকে চলে আসলাম। পরশুদিন গিয়েছিলেন। এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন কেন এই খবর শুনে? হ্যাঁ, একটু আরো 2-1 দিন থাকার কথা, একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর তাছাড়া আজ যে কলকাতায় বড় একটা অনুষ্ঠান আছে, আমাদের তো আজ থেকে কোনো লাভ নেই। চিন্তা হচ্ছে মানে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে? অবশ্যই অবশ্যই। ফোনে কথা হচ্ছে? পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি, ফোনে কোনো কথা হয়নি। এই অবস্থা কি চাইবেন একটা সরকারের কাছে, কি চাইবেন? না, আমরা চাচ্ছি যে এটা যত দ্রুত এটা সমাধান হোক, দেশে যাতে কোনো রক্তপাত না হয়, আমরা সেটা শান্তি চাই আর কি। আন্দোলনটাকে কতটা সমর্থন করছেন? হ্যাঁ, ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করি, কারণ এটা কোটা আন্দোলন নিয়ে যেটা কথা বলছে, শুধু যদি ওটার মধ্যে থাকে তাহলে আমরা ওটাকে সমর্থন করি। এখান থেকে অন্য কিছু গেলে আবার সমর্থন করি না। দেখতে পাচ্ছ উদ্বিগ্ন পরিবারের সদস্যরা অনেকেই রয়েছেন যারা হয়তো পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারা বলছেন ইন্টারনেট কানেকশন নেই, ফোনে যতটা পাচ্ছেন ততটা যোগাযোগ করছেন, এবং তারা কোনো মতে জানাতে পেরেছেন যে তারা ফিরছেন। এবং একের পর এক আমরা যে ছবিটা সীমান্ত রয়েছে সেখান থেকে বাংলাদেশি নাগরিক যারা কলকাতায় এসেছিলেন বা ভারতে এসেছিলেন তারা কিন্তু ফিরছেন। এবং একই সঙ্গে সকালেও যে ছবিটা ছিল ওই পার থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে বহু ভারতীয় নাগরিক তারাও কিন্তু ফিরে আসছেন, এবং বেশিরভাগই স্টুডেন্ট ছিলেন। কারণ তারা বলছেন যে তারা যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো হস্টেল। আরো একটা বিষয় জানা রয়েছে, এই যে পেট্রাপোল সীমান্ত তুমি দাঁড়িয়ে রয়েছে এবং স্থলবন্দর হিসেবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বহন করে। সুতরাং এই জায়গাতে প্রচুর পরিমাণে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তার কারণ এই যে আমদানি রপ্তানি করবার যে একটা মুখ্য জায়গা বা মূল জায়গা, সেই জায়গাটাই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে এই সংঘর্ষের কারণে। যদি সেই ছবিটা একটু দেখানো সম্ভব হয় কোনোভাবে পিঙ্কি। ইন্দো বাংলাদেশ সীমান্তে সেখানে বিনিয়োগ চলে, এবং একই সঙ্গে যে এক্সচেঞ্জ কাউন্টারগুলো রয়েছে, কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারগুলো রয়েছে, সেগুলো প্রায় খাঁকা করছে। একই সঙ্গে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত, যারা এখানের অটো চালক, টোটো চালক, কিংবা যারা এই জায়গায় পেট্রাপোল সীমান্তে দুই দেশের বাসিন্দা যারা আসছেন তাদের সঙ্গে প্রত্যেক দিন তাদের দেখাশোনা হয়, তারাও এখানে কিন্তু ব্যবসায় প্রচুর মন্দা চলছে এমনটাই বলছেন। দাদা, আপনারা কি কোন ব্যবসার সঙ্গে যুক্ত এবং এখন কি অবস্থা এখানে? আমরা ট্যাক্সি ইউনিয়নের সাথে যুক্ত। বুঝছেন, এখন বর্তমানে কিন্তু অবস্থা খুব শোচনীয় অবস্থা। কিন্তু বাংলাদেশে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে, ওর জন্য প্যাসেঞ্জার আসছে না। ওই জন্য আমাদের গাড়িপত্র ভাড়াও ঠিক মতন হচ্ছে না।
এই যে সময়টা আমরা দেখতে পাচ্ছি একটু ফাঁকা বা আসছে, এই সময়টা কি এত ফাঁকা করে, এত ফাঁকা থাকে? না, এত খাতা করে না। প্যাসেঞ্জার এই আবহাওয়া শুনে প্যাসেঞ্জার আসছে না। আপনাদের কতগুলো গাড়ি চলে এখানে? আমাদের এখানে 47টা গাড়ি চলে। সেই গাড়িগুলো এখন কি বসেই আছে? হ্যাঁ, গাড়িগুলো সব বসে রয়েছে, ভাড়া হচ্ছে না। ওই 3টে 4টে 5টা করে গাড়ি হচ্ছে সারাদিনে। সব ড্রাইভাররা বসে রয়েছে সারাদিন। সারাদিন ধরে বসে রয়েছে। আপনাদেরও আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আপনাদের কি অবস্থা? আপনিও কি ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে যুক্ত? কতটা ক্ষতির মুখে পড়তে হয়েছে? মানে রেগুলার আগে 40টা 50টা গাড়ি ভাড়া হতো, এখন হয় 2টো 3টে 4টে এরকম রেগুলার। তো বিনিয়োগের ব্যবসা বা কারেন্সি এক্সচেঞ্জের অফিসগুলো সব বন্ধ। এই ছবিটা শেষ কবে দেখেছিলেন? শেষ আজ থেকে 4-5 দিন আগে লাস্ট। না মানে এর আগে এত মন্দারে কবে? না কোনোদিন হয়নি, এরকম মন্দা কোনোদিন হয়নি, এই প্রথম। দেখো, অনেকেই রয়েছেন যারা যেমন কথা বলছিলাম, ট্যাক্সি চালক রয়েছেন, অটো চালক রয়েছেন, যারা এই রুটে প্রত্যেকদিন চালান। তাদের একটাই বক্তব্য যে এতটা মন্দা বা ব্যবসা এতটা মন্দা তারা অনেক দীর্ঘদিন ধরে এই যে একটা আন্দোলন চলছে, তার ফলে কিন্তু একদিকে যেমন বাংলাদেশের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনই সীমান্তেরও কিন্তু একই রকমের পরিস্থিতি। যারা আসছেন, যারা যাচ্ছেন, তারা প্রত্যেকটি মুহূর্তে চিন্তায় রয়েছেন তাদের পরিবার, তাদের পরিজনদের নিয়ে। তো নয় একদমই। আর এখান থেকে আমি একটু অব্রর কাছে আসবো। অব্র, তুমি কিছুক্ষণ ধরে বলবার চেষ্টা করছিলে যে সেইখানকার পরিস্থিতি এবং তার সঙ্গে ভারতের একটা রিলেট করবার জায়গা। তার কারণ আমরা দেখছি যে বিভিন্ন সময় এই যে শরণার্থী নিয়ে তোমরা বিভিন্ন সময় সোচ্চার হয়েছ, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী তারা যেভাবে বাংলাদেশ থেকে এই রাজ্যে আসছে বা এই দেশে ঢুকছে তা নিয়ে তোমরা বিভিন্ন সময় সোচ্চার হয়েছ। এমনটাও আমরা শুনেছি হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে অসম, ঝাড়খণ্ড এবং একই সঙ্গে যা বাংলার অবস্থা হয়েছে তাতে একটা যে জনবিন্যাসের জায়গা বা চরিত্র সেটার নাকি পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের যা ঘটনা ঘটছে তার ইম্প্যাক্ট কি ভারতে পড়বে, বা বাইরে থেকে কোনো বিদেশি শক্তি তারা কি কোনোভাবে প্রভোগ করবার চেষ্টা করছে গোটা বিষয়টাকে? দেখুন, আমি আলোকপাত করতে চাই। রিসেন্টলি একটা MOU সাইন হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে। 22শে জুন 2024 এই MOUটা সাইন হয়েছে। এর ফলে আগরতলা আখাউড়া একটা রেল লিঙ্ক তৈরি হবে। আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলো আছে তার সঙ্গে কানেক্টিভিটি বেটার হবে। এর আগে শিলিগুড়ি বায়া নর্থ ইস্ট পৌঁছাতে কিন্তু প্রায় 31 ঘন্টার ওপরে লেগে যেত রেলপথে। এই রেল লিঙ্কটা যখন কার্যকারী হবে এই MOUর ফলে, সেই সময়টা কিন্তু কমে 10 ঘন্টায় নেমে আসবে। এবার আপনারা ভাবুন, এটা খালি কিন্তু কুইক প্রো কুয়ো, খালি আমরা নিচ্ছি তা নয়, আমরা তার বদলে বাংলাদেশকে দিচ্ছি নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের রেলপথ ব্যবহার করে ডিরেক্ট করিডর, যার ফলে কিন্তু বাংলাদেশও অত্যন্ত উপকৃত হবে। আপনাদের এবার বুঝতে হবে যে চায়নার এখানে কোথায় ইন্টারেস্টটা রয়েছে। আপনারা অলরেডি জানেন চায়না কিন্তু আমাদের সঙ্গে বর্ডার ডিসপিউটে বারংবার জড়িয়েছে নর্থ ইস্টার্ন স্টেটসে। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের যদি এই ট্রাভেল টাইমটা কমে যায়, 31 ঘন্টা ব্যাকআপের জন্য লাগতো আগে, এরপরে 10 ঘন্টায় ব্যাকআপ আর্মি বা আমাদের ফোর্সেস কিন্তু পৌঁছে যেতে পারবে কোনো ধরনের প্রবলেমে। সেখানে চায়নার কিন্তু হাতে ঘা লাগছে, চায়নার ইন্টারেস্টে ঘা লাগছে। আরেকটা জিনিস আপনারা গতকাল থেকে একদম ঠিক পয়েন্ট আউট করছেন, সেন্ট মার্টিনস আইল্যান্ড যেটা কক্সেস বাজারে কিন্তু রয়েছে, এই সেন্ট মার্টিনসে ওদের কাছে খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিশ্বের 33% বাণিজ্যিক আদান প্রদান বায়া জলপথ এই বে অফ বেঙ্গল দিয়ে হয়। ওরা যদি এই পোর্টটাকে কন্ট্রোলে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু আমাদেরকেও বাগে আনতে পারবে এবং বাংলাদেশেরও সার্বভৌমত্বে একটা বড় আঘাত আনতে পারবে। এই জায়গা থেকে আমি রাজা গোপাল বাবুর